আমার বাসা হচ্ছে চাংখারপুরে ছিল। আমি তখন আসতাম এবং দেখতাম যে আসলে কীভাবে আসলে পর্যটনের কার্যক্রমগুলো পরিচালনা হচ্ছে। আমি না কখনো আসলে নিজের পরিচয় দেইনি কখনো। আমার কাছে মনে হয়েছে মানুষের বিবেকের জায়গা থেকে আমার যতটুকু করা উচিত ছিল আমি যতটুকু করার সময় ততটুকু করতে পেরেছি। হাদি ভাই যিনি, আমি তাকে চিনি হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ব্যক্তিগতভাবে তার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। তবে হ্যাঁ, তিনি যখন আন্দোলনের ডাকগুলো দিয়েছিল তার কথাগুলো খুবই ভালো ছিল। তার মধ্যে আমি আসলে বাংলাদেশের নেতৃত্বদানকারী প্রতিচ্ছবি খুঁজে পেয়েছিলাম, যার কথায় হাজারো মানুষ বিশ্বাস এবং আস্থা রেখে বাংলার মাটিতে, বাংলার জমিনে এবং এই শাহবাগে আসতে বাধ্য হয়েছিল এবং ইন্সপায়ার পেয়েছিল। আমার মনে হয় কি, অনুপ্রেরণা সবচেয়ে বড় একটা জিনিস। আমাদের সকলের মধ্যে দেশপ্রেম থাকে, কিন্তু অনুপ্রেরণা আমরা সকলকে দান করতে পারি না। দেখেন, আপনার আমার কথা 10 জন লোক আসে না, কারণ আমরা হয়তো সেই পরিমাণে তাদের মনের মধ্যে গেঁথে যেতে পারি না। কিন্তু হাদি ভাইয়ের কথা লক্ষ লক্ষ লোক জমায়েত হতে পারত। কাজেই আমার মনে হয় এটাই হয়তো তার জীবনের সবচেয়ে বড় একটা কাল হয়ে দাঁড়ালো। কারণ হয়তো কেউ, যারাই তাকে গুলিবিদ্ধ করেছে, যারাই তাকে হত্যা করেছে, তাদের একটাই ভয় ছিল, হাদি না যেন ঘুরে দাঁড়ায়। কারণ হাদি যদি ঘুরে দাঁড়ায় হয়তো তাহলে তারা তাদের সিটগুলো হারাতে পারে, তাদের জনপ্রিয়তা হারাতে পারে, কিংবা তারা যে অন্যায়গুলো করেছে সেই অন্যায়গুলো জনগণের সামনে আসতে পারে। এই কারণেই হয়তো হাদি ভাইকে হত্যা করেছে। আমি হাদি ভাইকে চিনি আসলে ঢাকা ভার্সিটির মাধ্যমে। আমি যখন বিভিন্ন সময় টিএসিতে আসতাম, রাজু ভাস্কর্যে আসতাম এবং তার আন্দোলন যখন দেখতাম এবং তার কথাগুলোর প্রেমে পড়েছিলাম, সত্যি কথা যেটা। কারণ আমরা তো আসলে দেখা যাচ্ছে মৌলানা আব্দুল হামিদ খানকে ভাসানীকে পাইনি, শেখ মুজিবুর রহমানকে পাইনি, তারপরে আরও যারা আছেন দেশপ্রেমী, তাদেরকে পাইনি। আমরা হাদিকে পেয়েছিলাম এবং হাদি ভাইকে মনে হয়েছিল যে বাংলাদেশের নেতৃত্বদানকারী একজন ব্যক্তি যাকে আমরা বিশ্বাস করতে পারি। এবং ওনার কথার মধ্যে না একটা দেশপ্রেমের জায়গা তৈরি করতো। এই দেশপ্রেমের জায়গাটা আসলে সবাই তৈরি করতে পারে না, অনেকেই পারেন। আপনি দেখবেন অনেক নেতা দীর্ঘক্ষণ ধরে স্লোগান দিচ্ছে, কিন্তু তার কথা মানুষ আনন্দ পায় না, মজা পায় না, গায়ে রক্ত গরম হয়ে যায় না, রন্ধে রন্ধে রক্তের শিরাটা পৌঁছে যায় না। কিন্তু হাদি ভাইয়ের কথাটা এমন ছিল, তার প্রত্যেকটা কথা ছিল বাংলাদেশকে নিয়ে। আর বাংলাদেশের মানুষ তো একটু আবেগপ্রেমী। বাংলাদেশের মানুষের জায়গাটা না তৈরি করা খুব সহজ, যদি আপনি তাদের সাথে মিশতে পারেন, যদি সেখানে থেকে নিঃস্বার্থ এবং ভালোবাসা। হাদি ভাইকে গুলিবিদ্ধ হলেন তখন শোনার পরে না, আমি আসলে প্রথমে বিশ্বাস করতে পারি না। আমি মনে করেছিলাম যে না, এটা হয়তো প্রোপাগান্ডা হতে পারে, কারণ আমাদের আসলে সোশ্যাল মিডিয়াতে অনেক সময় অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকে। আমি না জাস্ট ইমেজিন করতে পারিনি যে হাদি ভাইকে গুলিবিদ্ধ করবে। একটা মানুষকে, মানে প্রতিবাদের ভাষা কি এটা হতে পারে, বা নিজের জায়গা দখল করার ভাষাটা কি এটা হতে পারে? একটা মানুষ যার চাল চুলো ছিল না, যার ব্যাংকে কোটি কোটি টাকা ছিল না, যার সাথে কোনো শত্রুতা ছিল না, সেই মানুষটাকে থামানোর জন্য আপনি পৃথিবী থেকে বিদায় করে দিলে সেই মানুষটাকে, আপনি বা পৃথিবীতে কতদিন বাঁচবেন? আমার এটা হচ্ছে রাষ্ট্রের কাছে চাওয়া যে রাষ্ট্রীয় প্রতিনিধি যারা আছেন, আপনারা কি সত্যিই হাদি হত্যার বিচারটা করবেন, নাকি একটা মানুষকে এভাবে জলযন্ত্র আপনার মৃত্যুর মুখে করলেন এবং আপনি সেই হত্যাকারীর বিচারটা করলেন না এবং বাংলাদেশকে বুঝিয়ে দিলেন সত্যিকার অর্থে যারা ন্যায় এবং প্রতিবাদ করতে পারে তাদের আসলে বাংলার জমিনে বিচার হয় না। বিগত দিনেও হয়নি। আমি অনেককে দেখেছি ভাই, অনেক স্টোরি পড়েছি, তারাও বিচার পায়নি। অনেক সময় ইতিহাস বিকৃত করা হয় সত্যিকার অর্থে। বিশ্বাস করেন, আমাদের 1971-এরও অনেক ইতিহাস বিকৃত করা হয়েছে। আমরা যতগুলো আন্দোলন দেখেছি আমাদের ইতিহাস অনেক বিকৃত হয়, আর এই বিকৃতগুলো করে আসলে পাওয়ারফুল লোকেরা। আমরা করি না। আপনি একটা বই বের করেন সৎ সাহস নিয়ে, আপনার বইটা চলবে না, বইটা রেস্ট্রিকশন খেয়ে যাবে। আপনাকে হয়তো দেখা যাচ্ছে প্রশাসন ডিপার্টমেন্টের লোকেরা এসে কোনো না কোনো শক্তির মাধ্যমে আপনাকে রুদ্ধ করে দেওয়া হবে। এরকমভাবে চলতেছে। এখন আমরা শঙ্কিত, এই যে এখানে আসছি, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটবে কিনা আমরা তাও জানি না। এটা নিয়ে আমরা শঙ্কিত। রাষ্ট্রকে আমাদের নিরাপত্তা দিচ্ছে? প্রশাসনের ডিপার্টমেন্টই বা কী করছে? সবচেয়ে মজার বিষয়টা কি জানেন? একটা জিনিস ভাবতে খুব অবাক লাগে, 5ই আগস্টের পরে যারা আসলে এই ছাত্র আন্দোলনের বিপক্ষে দাঁড়িয়েছিল তারাও পার পেয়ে যাচ্ছে, হয়তো টাকার লোভে, টাকা দিয়ে কিংবা ক্ষমতা দিয়ে। আর এদেরকে শেল্টার দিচ্ছে কেউ না কোনো ব্যক্তি যারা অনেক পাওয়ারফুল, যাদের অনেক টাকা আছে, যাদের কথায় হাজার হাজার ছেলেমেয়েরা উঠে আসে এবং তারা না আসলে এই সমস্ত মানুষগুলোকে টাকা দিয়ে পান। হাদি ভাইয়ের তো টাকা ছিল না, তাই হয়তো সেরকম মানুষগুলোকে পায়নি কাছে। যদি টাকা থাকতো, যদি কারোর সাথে সিট ভাগাভাগি করতো, যদি সমঝোতার মাধ্যমে যেত, যদি এরকম বলিষ্ঠ কণ্ঠস্বর সে তৈরি না করতো, যদি প্রতিবাদী না হতো, আমার মনে হয় তাহলে হাদি ভাই বেঁচে থাকতো। আচ্ছা আপু, আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে সবাই তো নির্বাচন নিয়ে ব্যস্ত। এই যে হাদি ভাই যে মারা গেল, তার যে বিচারটা, এটা নিয়ে কিন্তু এক প্রকার একটা ধামাচাপার মতো। একদমই ঠিক তাই। হ্যাঁ, আপনার কথাটা যথেষ্ট যুক্তিসঙ্গত। তো এটা নিয়ে আপনি কি বলবেন? দেখেন, নির্বাচন আসলে আমার মনে হয় বাংলাদেশে আপনি কোন নির্বাচনের কথা বলবেন? 16 বছরে যে নির্বাচন হয়নি, এখন সামনে নির্বাচন আমি কাকে করব বলেন? আমি তো নিজেই জানি না। আমাদের এই নতুন বাংলাদেশকে রক্ষার জন্য যারা জীবন দিয়েছে তাদের
আমাদের বিচারটাই হতে পারলো না। এর আগে আমরা নির্বাচিত করবো আমাদের জনপ্রতিনিধি কে হবে, এর আগেই আমরা নির্বাচিত করবো আমাদের জনপ্রতিনিধি হয়ে কে আমাদের টেন্ডারবাজি করবে, কে আমাদের প্রকল্পগুলো বাজেট বাস্তবায়ন করবে। আমার মনে হয় কি, যারা জুলাই যোদ্ধা তাদের আগে বিচারটা হোক, তারপরে নির্বাচনী তফসিলটা ঘোষণা করা হোক। কারণ যেই সরকারি আসবে, যারাই আসবে, আমার মনে হয় তাদের সাথে একটা সমঝোতার জায়গা তৈরি হবে, যেখানে জুলাই যোদ্ধাদের আসলে রক্তের মূল্যটা পাবে না এবং তারা ন্যায় বিচারটা পাবে না। আমার মনে হয় বাংলাদেশের উচ্চ পর্যায়ে যারা আছে তাদের এই বিষয়টা নিয়ে ভাবা উচিত। আপনারা আমরা সবাই নির্বাচন নির্বাচন নির্বাচন, আরে ভাই, যখন জুলাইটা হয়েছে তখন কোন নির্বাচনে আপনারা ডুবেছিলেন? তখন তো কিছু কিছু পলিটিক্যাল লিডার এটাও বলেছে যে আমরা এই আন্দোলনের সাথে জড়িত না। মনে আছে হয়তো আপনাদের, আপনারা আমার চেয়ে ভালো জানেন, কারণ আপনারা নিউজ কাস্ট করেছেন, আপনাদের কাছে এখনও সেই ফুটেজগুলো আছে। কিছু কিছু মানুষ ভেবেছিল যে আসলে জুলাই আন্দোলনটা কোন পর্যন্ত যাচ্ছে, যদি শেষ পর্যন্ত যায় তাহলে শেষ পর্যায়ে গিয়ে হয়তো আমি বাড়াভাতটা খাবো, আর যদি শেষ পর্যায়ে না যায় তাহলে বলবো এটা একটা ছত্রভঙ্গ আন্দোলন, এই আন্দোলনের সাথে আমরা কোনোভাবেই জড়িত না। তখন তো বলেন না যে নির্বাচন দরকার, নির্বাচন দাও, আন্দোলন বাদ, নির্বাচন চাই। এখন কেন নির্বাচনের কথা বলতেছেন? দেশ তো ভালোই আছে, যারা মারা যাওয়ার তারা তো মারাই যাচ্ছে। হাতির মতো আর কেউ মারা যাবে। আজকে ইনকলাব থেকে মারা গেছে, কালকে এনসিপি থেকে যাবে, এরপর দিন জামাত থেকে যাবে, কদিন পর আওয়ামী লীগ থেকে যাবে, কদিন পর বিএনপি থেকে যাবে, মারা যাচ্ছে। কেউ না কেউ তো যাবে, এভাবে হতে পারে না। নির্বাচনের প্রক্রিয়া, নির্বাচনের জায়গাতে হোক, আগে বাংলাদেশকে নিশ্চিত করা উচিত যে আসলে নির্বাচনের সঠিক পরিবেশটা আছে কিনা, সঠিক ভোট নেতৃত্বদানকারী কেউ দিতে পারবে কিনা, আমার ভোট আমি সঠিকভাবে দিতে পারবো কিনা, আগে সেই পরিবেশটা তৈরি হোক। সেই পরিবেশটা নিশ্চিত হলে আমার মনে হয় তারপরে নির্বাচনটা হচ্ছে। আপনারা কি বলেন, তাই না? আমার ভোট আমি দিতে সঠিকভাবে পারবো কিনা, আমার ভোট জাল ভোট হবে কিনা, সেই পরিবেশটাকে ঠিক হোক। তারপরে না হয় নির্বাচনের জায়গাটা ঠিক করুক, তারিখটা ঠিক করুক, তারপরে আমরা আমাদের জনপ্রতিনিধিকে নির্বাচিত করব। ভোটের অধিকার নিশ্চিত হওয়া মানেই ভোটের পরিবেশ নিশ্চিত হওয়া না। ভোটের অধিকার আমি ভোট দিতে যাব, আর ভোটের পরিবেশ হচ্ছে আমি ভোট দিতে যাব, সেই পরিবেশে আমি কতটুকু মানানসই, সেই পরিবেশটা আমার জন্য কতটুকু মানানসই, সেখানে আমি প্রলোভনের শিকার হয়েছি কিনা, সেখানে আমি টাকায় বিক্রি হয়েছি কিনা, আমি যাকে নির্বাচিত করবো সেই ব্যক্তিটি সৎ কিনা, সেই ব্যক্তি সত্যিই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে কিনা, সেই ব্যক্তি বিগত দিনে যে কাজগুলো করেছে সেগুলো বাংলাদেশের পক্ষে করেছে কিনা, ন্যায় এবং ইনসাফের পক্ষে আছে কিনা, সেই ব্যক্তিকে হতে হবে। সেই ব্যক্তি তো এখন আসে নাই, এখনও নিঃস্বার্থ ব্যক্তি আপনাদের জনপ্রতিনিধি হয়ে আসে নাই। এখনও আমরা যাদেরকে নির্বাচিত করবো তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট তলব করি হাজার হাজার কোটি টাকা দেখবো, হাজার হাজার মামলা তাদের আছে।